কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আস্তে আস্তে একটু করে পড়াশোনা শুরু করছো। আজকের এই ক্লাসটি আমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের। এর আগের আরও একটি ক্লাস আমি ইতিহাসের বিষয়ে তোমাদের দিয়েছি, যেখানে তোমাদের ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টি থেকে তোমাদের প্রথমেই একটি অংশ আছে যেখানে বলা হয়েছে প্রাচীন বাংলার যে অঞ্চলগুলি ছিল তার বিভাগগুলি সম্পর্কে। সেটা সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যামূলক একটি ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে আমরা তার পরের যে অংশটি আছে, একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি সম্পর্কে জানব। সেখানে আমরা জানব বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক সম্পর্কে। এই অংশটি থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, এছাড়াও ছোট 3 নম্বরের প্রশ্নও আসতে পারে। যেমন কী ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে? গৌড়ের রাজা শশাঙ্কের রাজ্য জয়ের পরিচয় দাও, বা গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা গৌড়রাজ শশাঙ্ক ও হর্ষবর্ধনের যে সংঘাত হয়েছিল সেই সংঘাতের কারণ ও ফলাফল সম্পর্কে কি জানো লেখো। এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেক সময়ই আসে, সেটি হলো গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানো, এবং শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে তোমার মতামত দাও। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি সম্পর্কেই আজকের এই ক্লাসে আমরা জানব। প্রথমে জানব শশাঙ্ক সম্পর্কে। কে ছিলেন শশাঙ্ক? প্রথম জীবনে শশাঙ্ক কিন্তু ছিলেন একজন গুপ্ত রাজা, মহা সেনগুপ্তর সামন্ত। আগের দিনের ক্লাস করতে গিয়ে আমরা দেখেছিলাম পুন্ড্রবর্ধন যে অঞ্চলটা ছিল সেটা কিন্তু গুপ্তদের রাজত্ব ছিল, গুপ্ত বংশের রাজত্ব ছিল। অর্থাৎ এই রকম কোনো অঞ্চলেরই একজন সামন্ত ছিলেন শশাঙ্ক। কিন্তু গুপ্ত রাজাদের তখন দুর্বলতার সময় চলছিল, তাদের রাজত্ব ঠিকমতো চলছিল না, ঠিকঠাক রাজা ছিলেন না। এবং সেই রকম একটি সময়ে এই শশাঙ্ক কী করেন? গুপ্ত বংশের দুর্বলতার সুযোগ নিয়ে 606 খ্রিস্টাব্দে গৌড়কে কেন্দ্র করে তার নিজের একটি স্বাধীন সাম্রাজ্য গঠন করেন। এবারে তিনি গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণ করার পর তার যে সাম্রাজ্যটা ছিল তার সীমানা অনেক দূর বিস্তৃত করেন। তার আশেপাশের যে রাজা ছিল তাদের সাথে তিনি যুদ্ধে লিপ্ত হন এবং তার রাজত্বের সীমানাটাকে বিস্তৃত করেন। বলা হয়েছে যে গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ জয় করেছিলেন। তাহলে বুঝতে পারছো যে তখন বাংলার সীমানাটা কতটা বিস্তৃত হয়ে গেছিল। বিহারের বেশ কিছুটা অংশ, ওড়িশা, এই অবধি বাংলার সীমানা বিস্তৃত হয়েছিল। এছাড়াও বলা হয় তাঁর রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এবার তোমরা তোমাদের স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ, সেখানে শশাঙ্কের যে রাজত্ব ছিল সেই অংশটা ভারতে চিহ্নিত করা হয়েছে। এই শশাঙ্কই কিন্তু প্রথম বাংলার গৌড়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা এবং তিনি উত্তর ভারতেও আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন। এবং এই উত্তর ভারতে আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি বেশ কিছু যুদ্ধবিগ্রহে লিপ্ত হন। কাদের সাথে যুদ্ধবিগ্রহে লিপ্ত হন সেটা আমরা জানব। এই অংশটা থেকে কিন্তু আলাদা করে তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন বলতে পারে গৌড়রাজ শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘাতের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। তাই আমরা একটু বিস্তারিত এই অংশটা জানব। প্রাচীনকালে যখন তোমরা ভারতের প্রাচীন ইতিহাস পড়েছিলে, তোমরা তখন দেখেছো ভারতে মগধ ছিল একটি শক্তিশালী অঞ্চল। এই মগধে যারা রাজত্ব করতেন তারা নিজেদেরকে অনেক বড় রাজা বলে ভাবতেন, তারা নিজেদেরকে ভারতের অধীশ্বর বলতেন। এবার যখন গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে যায়, পরবর্তীকালে এই মগধের মতো কনৌজ বলে একটি জায়গা ছিল, সেটি সম্পর্কেও তোমরা আগে জেনেছো। সেই কনৌজটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবাই চাইতো আশেপাশের যেসব রাজারা ছিল, পূর্ব দিকের যারা রাজত্ব করতো যেমন শশাঙ্ক, পশ্চিমের রাজা, দক্ষিণের রাজারা চাইতো কনৌজটাকে অধিকার করতে। তারা মানতো যে কনৌজ যদি অধিকার করি তাহলে হয়তো আমি অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যাব, আমার ক্ষমতাটা অনেক বেশি হবে এবং আমি একজন অনেক বড় সম্রাট হিসেবে নিজেকে জাহির করতে পারবো। তাই সবাই চাইতো কনৌজ অধিকার করতে। এবং এই কনৌজ অধিকার করতে গিয়েই শশাঙ্ক লিপ্ত হন একটি বড় যুদ্ধে। কার সাথে যুদ্ধ? প্রথম যুদ্ধটি তিনি করেছিলেন কনৌজের রাজা ছিলেন সেই সময় গ্রহবর্মা, তার সাথে যুদ্ধ হয়।
প্রথমে তো শশাঙ্ক বাংলা, বিহার, ওড়িশার একটি বিস্তৃত অঞ্চল জয় করেন এবং তার মনে তখন হয় যে আমি আরও বড় অঞ্চল জয় করব, আরও বড় রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, যার ফলে তিনি কনৌজ অঞ্চলের দিকে এগিয়ে যান। এই কনৌজ অঞ্চলের রাজা ছিলেন তখন গ্রহবর্মা। এবারে এই গ্রহবর্মার পত্নী ছিলেন কে? গ্রহবর্মার পত্নী বা স্ত্রী ছিলেন রাজ্যশ্রী। এই রাজ্যশ্রী কে ছিলেন? সেই সময় থানেশ্বর বলে একটি জায়গা ছিল, রাজ্য ছিল। সেই থানেশ্বর কনৌজের কাছাকাছি একটি অঞ্চল ছিল। সেই থানেশ্বরের রাজকুমারী ছিলেন রাজ্যশ্রী এবং তার দুই ভাই ছিল, একজন হর্ষবর্ধন এবং একজন রাজ্যবর্ধন। এবার রাজ্যবর্ধন সেই সময় থানেশ্বরের রাজা ছিলেন এবং তার বোন ছিলেন রাজ্যশ্রী। রাজ্যবর্ধন তার বোন রাজ্যশ্রীর বিয়ে দেন কার সাথে? এই কনৌজের রাজার সাথে। কনৌজের রাজা কে ছিলেন? গ্রহবর্মা। এবার বিয়ের পরে কি হয়? রাজ্যশ্রী গ্রহবর্মার সাথে কনৌজে চলে আসে। এবারে শশাঙ্ক রাজ্য বিস্তারের জন্য আক্রমণ করেন কনৌজ। কনৌজ আক্রমণ করে শশাঙ্ক কি করেন? কনৌজ আক্রমণ করার পর শশাঙ্ক গ্রহবর্মাকে পরাজিত করেন এবং হত্যা করেন এবং গ্রহবর্মার যে স্ত্রী ছিলেন রাজ্যশ্রী, তাকে তিনি নিজের কারায়ত্ত করেন। এবারে এই যে রাজ্যশ্রী, তার যে দুই দাদা ছিল, স্বাভাবিকভাবেই তারা বিচলিত হয়। তারা চায় তার বোনকে উদ্ধার করতে, যার ফলে রাজ্যবর্ধন কনৌজের দিকে অগ্রসর হন শশাঙ্কের হাত থেকে রাজ্যশ্রীকে মুক্ত করার জন্য। কিন্তু সেখানেও যে যুদ্ধটি হয় রাজ্যবর্ধনের সাথে শশাঙ্কের, সেই যুদ্ধেও শশাঙ্ক রাজ্যবর্ধনকে পরাজিত করেন এবং হত্যা করেন। এবারে তাহলে প্রথমে শশাঙ্ক কাকে হত্যা করলেন? প্রথমে কনৌজের রাজা গ্রহবর্মাকে হত্যা করলেন এবং তার স্ত্রী রাজ্যশ্রীকে নিজের কারায়ত্ত করলেন। এবারে রাজ্যশ্রীকে শশাঙ্কের হাত থেকে মুক্ত করার জন্য এগিয়ে এলেন রাজ্যশ্রীর ভাই রাজ্যবর্ধন। এবারে রাজ্যবর্ধনকেও শশাঙ্ক পরাজিত করলেন এবং হত্যা করলেন। এবারে রাজ্যশ্রীর আরও একটি ভাই ছিল, তার নাম ছিল হর্ষবর্ধন, যার কথা কিন্তু ইতিহাসে প্রসিদ্ধ এবং যার কথা তোমরা প্রাচীন ভারতের ইতিহাস পড়তে গিয়ে খানিকটা আগের বছর ক্লাস 6-এ পড়ে এসেছো। এই হর্ষবর্ধন তখন কি করেন? তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে এবং নিজের বোনকে বাঁচাতে আবার কনৌজের দিকে অগ্রসর হন। ফলে কি হয়? আবারও শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধ বাধে। নিশ্চয়ই এই যুদ্ধের পুরো অংশটা তোমরা বুঝতে পারলে। প্রথমে শশাঙ্ক কাকে আক্রমণ করলো, কাকে মারলো এবং তারপরে আবার কার সাথে যুদ্ধ হলো। এবারে আমরা জানবো এই যে হর্ষবর্ধন এগিয়ে এলো শশাঙ্ককে পরাজিত করার জন্য, তিনি কি আদৌ শশাঙ্ককে পরাজিত করতে পেরেছিলেন? আগে মনে করা হতো যে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করেছিলেন। এটি আমরা কোথা থেকে জানতে পারি? একটি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্পতে বলা হয়েছে যে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করেছিলেন। তবে এই মতামতগুলো এখনকার দিনে গ্রহণ করা হয় না, কারণ এই যে গ্রন্থগুলো, এগুলো যারা লিখেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন হর্ষবর্ধনের আশ্রিত এবং যখনই কোনো রাজার আশ্রিত কোনো লেখক কোনো বই লিখবেন, অবশ্যই তারা চাইবেন কি? তারা চাইবেন তার রাজার গুণগান করতে, তারা চাইবেন তার প্রতিপক্ষকে ছোট করে দেখাতে। তাই এখন মনে করা হয় যে হর্ষবর্ধন কিন্তু শশাঙ্ককে শেষ পর্যন্ত পরাজিত করতে পারেননি। যতদিন অবধি শশাঙ্ক বেঁচে ছিলেন, বাংলায় যতদিন অবধি তিনি রাজত্ব করেছেন, ততদিন অবধি হর্ষবর্ধন বাংলার দিকে এগোতে পারেননি। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় একটি অরাজকতা সৃষ্টি হয়, অর্থাৎ তার কোনো সঠিক উত্তরাধিকার ছিল না। সেই সময়ের সুযোগ নিয়ে হর্ষবর্ধন বাংলায় তার রাজত্ব বিস্তার করেছিলেন বলে জানা যায়। আশা করি তোমরা শশাঙ্ক এবং হর্ষবর্ধনের যে সংঘাত হয়েছিল সেটি সম্পর্কে ঠিকমতো বুঝতে পেরেছো। এই অংশটি থেকে আরও একটি প্রশ্ন তোমাদের আসতে পারে। একটু আগেই আমরা বলেছি শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল, সেই বিষয়ে তোমার মতামত দাও। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের ক্লাসে এই প্রশ্নটি সম্পর্কে, অর্থাৎ তোমাদের অধ্যায়ে এই যে অংশটি আছে সেই অংশটি সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে পড়াবো। অবশ্যই তোমরা সেই ক্লাসটি ফলো করো, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। আজকে আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আমাদের পরের ক্লাসে। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।